সীমান্তের ওপারে আবারও সংঘাত, টেকনাফে আতঙ্ক, সতর্কতা, ফের ঘটতে পারে রোহিঙ্গা অনুপ্রবেশ বলছেন বিশেষজ্ঞরা। ঢাকার আগ্রহেই তিস্তা প্রকল্পে বেইজিং, বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে অন্য কারো হস্তক্ষেপ মানবে না চীন। 2 দশক পর নতুন ভিসা নীতির উদ্যোগ সরকারের, অর্থমন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠন, পরিবর্তন হচ্ছে না কালো তালিকাভুক্ত দেশের। অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি এবং সমমানের পরীক্ষা, প্রথম দিন অনুপস্থিত 24,784 জন, বহিষ্কার 7। 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমল 357 টাকা, সন্ধ্যা থেকে নতুন দর কার্যকর। আমন্ত্রণ চ্যানেল 24-এর রাত 10টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের শিরোনামগুলো আপনাদের সাথে আমরা দুজন আছি, আমি ফারজানা নিশি এবং রহমান রাশেদ। বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যের মংরু ও বুথিডংয়ে সংঘাতের তীব্রতা বেড়েছে। শহর দুটিতে নতুন করে বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী, এতে করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সীমান্তের এপারে টেকনাফে। অভিবাসন এবং শরণার্থী বিশেষজ্ঞ আসিফ মুনির বলছেন যে সংঘর্ষ সীমান্তের খুব কাছে চলে এলে অনুপ্রবেশ ঘটতে পারে, তবে অতীতের মতো ঢল নামার শঙ্কা নেই। এদিকে বিজিবি জানিয়েছে যে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছেন তারা। গেল 1.5 বছর ধরে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু ও বুথিডং শহর আরাকান আর্মির পূর্ণ নিয়ন্ত্রণে। থেকেই এখানে আরাকান আর্মির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে দেশটির জান্তা বাহিনী। সবশেষ বুধবার রাতে মংডু শহরের প্রবেশপথ ও কয়েকটি গ্রামে চালানো হয় বিমান হামলা। শোনা যায় 10টির বেশি বিস্ফোরণের শব্দ, ক্ষতিগ্রস্ত হয় বসতবাড়ি, ঘটে প্রাণহানিও। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। একই সময়ে বুথিডং উপজেলার কয়েকটি গ্রামেও হামলা চালায় মিয়ানমার জান্তার বিমান। কিয়াতমাউক তাও নামে মুসলিম অধ্যুষিত গ্রামে 2 শিশু ও 1 প্রবীণ আহত হন। আতঙ্কিত অনেক বাসিন্দা নিজ বাড়ি ছেড়ে আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। সীমান্তের ওপারে যখন চলছে এমন বোমা বর্ষণ, এপারে সেই শব্দে কেঁপে উঠছে ঘরবাড়ি। দেখা যাচ্ছে ধোঁয়ার কুণ্ডুলি। সাধারণ মানুষের অনেকেই আছেন আতঙ্কে। গোলাগুলি হচ্ছে এবং বিমান হামলা হচ্ছে, তবে আমরা স্থানীয় যারা বাসিন্দা রয়েছে অনেক আতঙ্কের মধ্যে ছিলাম। ওপারে গোলাগুলি এবং বিমান হামলায় আমাদের এই পারে বাংলাদেশের সর্বদক্ষিণের সীমান্ত টেকনাফে আবারও বাসাবাড়ি কেঁপে উঠছে। এদিকে বর্ডার গার্ড বাংলাদেশ জানিয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সীমান্তে সতর্ক অবস্থানে আছে বিজিবি। সকাল 10:24 দিকে প্রথম আমরা বোমা হামলার খবর পাইছি আর কি পারে। বিমান হামলা হইলে যেটা হয় যে ওখানে তো লোকজন আতঙ্কে থাকে, তখন অনেক রোহিঙ্গাই চেষ্টা করে নদী পার হয়ে বাংলাদেশে চলে আসার চেষ্টা করে, এর আগে দেখেছি। তো সেই হিসাবে আমরা সতর্ক অবস্থা আছি যেন কোনো রোহিঙ্গা ওদিকে না প্রবেশ করতে পারে। অতীতেও এই অঞ্চলে সংঘাতের প্রভাব বাংলাদেশ সীমান্তে পড়েছে। আশ্রয় দিতে হয়েছে লাখ লাখ রোহিঙ্গাকে। তবে এ দফায় তেমন ঢলের শঙ্কা দেখছেন না অভিবাসন ও শরণার্থী বিশেষজ্ঞ আসিফ মুনির। তবে সীমান্তের খুব কাছাকাছি সংঘর্ষ হলে পরিস্থিতির অবনতি হতে পারে। যদি তাদের জীবন সত্যি বিপন্ন হয়, যে তাদেরকে গুলি করা হতে পারে, হত্যা করা হতে পারে, তাহলে কিন্তু মানবিক সহায়তার জায়গায় তাদেরকে আসতে দিতে হবে। আমি আবারও বলতে চাই যে 2017-এর মতো যে ঢল, সেটা নামার সম্ভাবনা আসলে নাই। বাংলাদেশ লাগোয়া মিয়ানমারের রাখাইন রাজ্যের 17টি উপজেলার মধ্যে 14টিতেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে সশস্ত্র সংগঠন আরাকান আর্মি। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। ঢাকার আগ্রহেই তিস্তা প্রকল্পে কাজ করতে চায় বেইজিং। এই ইস্যুতে অব্যাহত সমর্থন থাকবে চীনের। রাজধানীর বারিধারায় সংবাদ সম্মেলনে এই কথা জানান দেশটির রাষ্ট্রদূত ইয়াওয়েন। বলেন, তিস্তা নিয়ে ভারত ইস্যু চীনের ভাবনার বিষয় নয়, তবে বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে অন্য কারো হস্তক্ষেপ মেনে নেবে না বেইজিং। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের চীন সফরে কি কি সফলতা অর্জন হয়েছে তা তুলে ধরতেই ঢাকার বেইজিং দূতের এই আয়োজন। China-Bangladesh relations and their high expectations. সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে দুই দেশের রাজনৈতিক সম্পর্কের যে যাত্রা শুরু খালেদা জিয়া ও তারেক রহমানের সময়ে তা আরো মজবুত হয়েছে বলে জানান ইয়াওয়েন। Development of China-Bangladesh relations, the visit was also a complete success. বলেন, এবারের সফরে মোট 4টি সাফল্য অর্জিত হয়েছে।
the visit is forging a new level of trust. প্রশ্নোত্তর পর্বের বেশিরভাগ প্রশ্নই ছিল তিস্তা নিয়ে, বিশেষ করে ভারত প্রসঙ্গ টানেন সাংবাদিকরা। জবাবে রাষ্ট্রদূতের সাফ জবাব, ভারত বা অন্য কারো ইস্যু চীনের ভাবনার বিষয় নয়। বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে কারো হস্তক্ষেপ মেনে নেবে না চীন। Tistar project is Bangladesh project. It's your project. The second, the China cooperation is at the request of Bangladesh side. We consider it mutually beneficial. It is a livelihood cooperation which hinges on livelihood of more than 10,000 people living along the river. So that's the purpose why China want to offer our assistance. You mentioned about other elements. It's not in our consideration. এবারে সফরে উভয় দেশের মধ্যে কূটনৈতিক ও প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করেন ইয়াওয়েন। বলেন, তার দেশের কৃত্রিম বুদ্ধিমত্তাকে সন্দেহ চোখে দেখার কোনো কারণ নাই। Now we are the Committee for Shared Future. So it is a new definition of the cooperation. It means the highest level of our cooperation. Intervene in China internal affairs. Even now, we face the same attempt by some elements. You must understand. So we fully understand the situation now faced by Bangladesh. So the message is very clear conveyed to Bangladesh that China support Bangladesh to object any foreign intervention. প্রশ্ন ছিল অর্থনৈতিক করিডর নিয়েও। চীনা রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ থেকে পণ্য সমুদ্রপথে মিয়ানমারে যাবে, সেখান থেকে পৌঁছে যাবে চীনে। Land connectivity and also maritime, the cooperation between ports. ইয়াওয়ান বলেন, প্রধানমন্ত্রী চীন সফরে দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক উন্নয়ন হয়েছে। China-Bangladesh community of shared future. মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। নজরুল বর্ষের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগ কক্ষে এক সভায় এর আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল অতীত ইতিহাস নন, তিনি ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস। একই সাথে তাঁকে যাপিত জীবনের অনিবার্য অংশ হিসেবে উল্লেখ করেন তারেক রহমান। আহ্বান জানান বছরব্যাপী সাহিত্য সম্মেলন, গবেষণা, সঙ্গীত আসর সহ নানা আয়োজনে নজরুল বর্ষকে সফল করার। বলেন, নজরুল গবেষক এবং শিল্পীরা পরামর্শ দিলে তা বিশ্লেষণ করে বাস্তবায়নের চেষ্টা করবে সরকার। অনুষ্ঠানে উদ্বোধন করা হয় বিশেষ স্মারক ডাক টিকিট ও নজরুল বর্ষের লোগো। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য, সঙ্গীত, দর্শন এবং মানবিক চেতনাবোধের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিকভাবে আমি নজরুল বর্ষ 2026-2027 এর বছরব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছি। 20 বছর পর নতুন ভিসা নীতির খসড়া উপস্থাপন করা হয়েছে মন্ত্রিসভায়। বিকেলে বৈঠক শেষে কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি। তিনি বলেছেন, 2006 সালের পর মন্ত্রিসভার পরিষদ বৈঠকে এই খসড়া উপস্থাপন করা হয়। আগের ভিসা নীতির মতোই কালো তালিকাভুক্ত দেশের কোনো পরিবর্তন আসছে না। অর্থমন্ত্রীর নেতৃত্বে গঠন করা হয়েছে একটি কমিটি। পারস্পরিক সম্পর্ক এবং সৌহার্দ্য বিনিময়ের অংশ এবং বিনিয়োগ ও ট্যুরিজম আকৃষ্ট করতে এই নীতি প্রণয়ন করা হয়েছে। পলিসি 2026-এর খসড়া পরিমার্জনের জন্য মাননীয় অর্থমন্ত্রীর সভাপতিত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কমিটিকে সার্বিক সহায়তা প্রদান করবে। আন্তর্জাতিক পরিমণ্ডল দেখা যাচ্ছে যে আমাদের কিছু জায়গায় দরকার বেশি, সেখানে তার একজন ব্যবসায়ী যদি আসে আমার জন্য সুবিধা, সেই দেশে ইনভেস্ট করতে পারবে। তো এই নিরিখে এই বোধটা আমাদের হয়েছে। সেই কারণে আমরা এই গভর্নমেন্ট চাচ্ছে যে একটা ইকোনমিক থ্রাস্ট হোক, বিভিন্ন জায়গায় চেষ্টা করা হচ্ছে, তার মধ্যে একটা অংশ হলো এটা। দেশজুড়ে অভিন্ন প্রশ্নে বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা। তবে সব বোর্ড মিলিয়ে প্রথম দিন অনুপস্থিত ছিল 24,784 শিক্ষার্থী। এছাড়া অসৎ উপায় অবলম্বনের কারণে মোট বহিষ্কার করা হয় 7 জনকে। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে সন্তান, তাই কেন্দ্রে প্রবেশের আগে মেয়ের মাথায় বাবার ভরসার হাত। সকাল 10টায় পরীক্ষা শুরু হলেও 8টা থেকে রাজধানীর বিভিন্ন কেন্দ্রের সামনে অভিভাবক ও পরীক্ষার্থীদের ভিড়। থেমে থেমে বৃষ্টিতে ভোগান্তিতে পড়তে হয় অনেককে।
দুপুর 1টা পর্যন্ত চলে লিখিত পরীক্ষা। প্রতিটি কেন্দ্রে ছিল সিসিটিভি ক্যামেরার নজরদারি এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এরপরও সারা দেশে অভিন্ন প্রশ্ন কোনোভাবেই যেন ফাঁস না হয় সেই দাবি অভিভাবকদের। পরীক্ষার আগে বা দেখা যায় যে পরীক্ষা ফাঁস হয়ে গেছে, পরীক্ষা বানচাল হচ্ছে, আমাদের কাছে বিশেষ আকর্ষণ গভর্নমেন্টের কাছে যে এটা যদি না হয়। আমরা আমাদের বাচ্চাদেরকে বলছি যে প্রশ্ন ফাঁসটা সেটা কোনো কথা না, তোমরা তোমাদের মতো করে পড়ে যাও। সারা বাংলাদেশের সব বাচ্চারা যে একই প্রশ্নে পরীক্ষা দেবে, একই প্রশ্নের মান, এটা সবার জন্যই ভালো। কেন্দ্র পরিদর্শনে গিয়ে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কমিটির সভাপতি জানান, সারা দেশে শান্তিপূর্ণ সুষ্ঠু পরিবেশে প্রথম দিনে পরীক্ষা সম্পন্ন হয়েছে। কিছু সেন্টার এবং বিভিন্ন বোর্ডের খোঁজখবর নিয়েছি, আন্তঃবোর্ড চেয়ারম্যান হিসাবে অনেক চেয়ারম্যানদের সাথে কথা বলেছি। আলহামদুলিল্লাহ একযোগে খুব সুন্দরভাবে আরম্ভ হয়েছে পরীক্ষা। পরীক্ষা শেষে মিশ্র প্রতিক্রিয়া জানায় শিক্ষার্থীরা। অনেকের কাছে তুলনামূলক সহজ মনে হলেও কেউ কেউ বলেন কিছুটা কঠিন ছিল এমসিকিউ। না খুব কঠিন, না খুব সহজ, আলহামদুলিল্লাহ সব মিলে ভালোই হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্র আজকে মোটামুটি বেশ ভালোই ছিল। এখন পরবর্তী প্রশ্নপত্রগুলো এরকম হলে আমাদের জন্য খুব সুবিধা হয়। কিছু কিছু প্রশ্ন একটু ঘুরায় পেঁচায় আসছে, কিন্তু হ্যাঁ যারা পড়ে আসবে তারা আলহামদুলিল্লাহ আনসার করতে পারবে। আমার মতো অনেকটা একটু হার্ডই লাগছে আমার কাছে, যাই হোক, কারণ অভিন্ন প্রশ্ন ছিল তো সব বোর্ডে, তো সো এদিকে একটু হার্ড মনে হয়েছে। লিখিত পরীক্ষা চলবে 2 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত, আর 15 আগস্টের মধ্যেই শেষ হবে ব্যবহারিক পরীক্ষা। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা। এলপিজির দাম কমলো। 12 কেজির সিলিন্ডার 357 টাকা কমিয়ে 1528 টাকা নির্ধারণ করা হয়েছে, যা কার্যকর হয়ে গেছে আজ সন্ধ্যা থেকেই। রাজধানীর রমনায় বিইআরসি কার্যালয়ে জুলাই মাসের দাম ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ। এছাড়া গাড়িতে ব্যবহৃত অটো গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে লিটার প্রতি 70 টাকা। মধ্যপ্রাচ্যে সংকট কেটে যাওয়ার আভাসে বিশ্বজুড়েই কমছে সব ধরনের জ্বালানির দাম, যার সাথে এবার সমন্বয়ের পথে হাঁটল সরকারও। এপ্রিলে 2 দফা দাম বৃদ্ধির পর এবার এলপিজির দর কমালো বিইআরসি। বাসাবাড়িতে সবচেয়ে বেশি ব্যবহৃত 12 কেজি সিলিন্ডারের দাম 357 টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে 1528 টাকা, অর্থাৎ প্রতি কেজিতে কমেছে 30 টাকার মতো। প্রতি 12 কেজিতে এখানে কমেছে 357 টাকা। কোম্পানি বিক্রি করবে 1433 টাকায়, পাইকারি বিক্রি করবে 1483 টাকায় এবং খুচরা বিক্রেতা বিক্রয় করবে 1528 টাকায়। কমানো হয়েছে গাড়িতে ব্যবহৃত অটো গ্যাসের দামও। লিটার প্রতি প্রায় 16 টাকা কমিয়ে নতুন দাম 70 টাকা 40 পয়সা। অটো গ্যাস যেটা ছিল এটা হলো 70.40 টাকা অটো গ্যাস, এটাও কমেছে। তখন যেটা ছিল সমস্যা যে জাহাজগুলি ভাড়া চাচ্ছিল বেশি, আর আমাদের যে দাম ছিল সেই দামের কারণে লোকাল ব্যাংকগুলি এলসি খুলতেছিল না। সো দ্যাট ওয়াজ এ রিয়েল প্রবলেম এট দ্যাট টাইম। তবে সরকারি কোম্পানির সরবরাহ করা 12 কেজি সিলিন্ডারের দাম আগের মতোই 825 টাকাতেই অপরিবর্তিত থাকছে। সরকারের কি পদক্ষেপ নিয়েছে আমরা জানতে চাইতে পারি। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা।